Hello, my dear students. Welcome to my class. I hope you all are good and enjoying your days with your family. Today I am going to discuss J.C. Bose, A Beautiful Mind. This is the lesson 9 of your textbook. Before starting, we have to read something about this text. Now, starting with a biography is the life story of someone usually eminent. বলা হচ্ছে একটা বায়োগ্রাফি হচ্ছে একটা লাইফ স্টোরি, জীবন কাহিনী একজনের জীবন কাহিনী ইউজুয়ালি এমিনেন্ট মানে যিনি খুবই বিখ্যাত। দ্য পারসন মে বি লাইভ অর ডেড, যার বায়োগ্রাফি লেখা হবে মানে যার বায়োগ্রাফি পড়বো বা লিখবো তিনি হয়তো বেঁচে থাকতেও পারেন অথবা মৃতও হতে পারেন। বায়োগ্রাফিস আর অলওয়েজ রিটেন বাই সামবডি আদার দেন দ্য পারসন হিমসেলফ। বায়োগ্রাফিটা অবশ্যই সবসময় কি লেখা হয় অন্য কারো দ্বারা, মানে যে বিখ্যাত ব্যক্তির বায়োগ্রাফি, যেমন এখানে জেসি বোসের বায়োগ্রাফি যদি আমরা পড়ি, যেটা পড়বো সেটা কখনো জেসি বোস লিখতে পারে না, সেটা অন্য একজন লিখবেন তার ব্যাপারে জীবনী। We read biographies of eminent persons so that we may learn about them and try to be like them. আমরা বায়োগ্রাফি কেন পড়ি? দেখো, বায়োগ্রাফি কেন পড়বো? আমরা বায়োগ্রাফি পড়বো বিখ্যাত ব্যক্তিদের এই কারণে যাতে আমরা তাদের ব্যাপারে জানতে পারি আর আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করতে পারি। মানে তাদের মতো হওয়ার জন্য কি করতে হবে সেটা আমরা তাদের জীবনী থেকে জানতে পারি, তারা কি করতেন সেগুলো দেখে। নাও স্টার্টিং উইথ দ্য টেক্সট। চলো এবার টেক্সটটা শুরু করা যাক। এখানে হিস্ট্রিক্যালি in 1895 India was under the British rule. ঐতিহাসিকভাবে 1895 এ ইন্ডিয়া ব্রিটিশ শাসনাধীন ছিল। A different history was made that year at the town hall in Calcutta. একটা আলাদা ইতিহাস রচিত হয়েছিল সেই দিন। 1895 এ যেদিনকার ঘটনা বলা হচ্ছে সেদিন একটা আলাদা ইতিহাস তৈরি হয়েছিল। কোথায়? in the town hall, at the town hall in ক্যালকাটা টাউন হলে। An interesting demonstration was performed by Jagadish Chandra Bose, যার আমরা নামটা শুনলাম একটু আগে কি জেসি বোস, জগদীশ চন্দ্র বোস, an assistant professor of Presidency College। বলা হচ্ছে একটা ইন্টারেস্টিং আকর্ষণীয় ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন। কার দ্বারা করা হয়েছিল প্রদর্শনটা? জগদীশ চন্দ্র বোস। An assistant professor of Presidency College এর একজন সহকারী প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দ্বারা। Everyone was overwhelmed when the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 75 meters away। বলা হচ্ছে সবাই চমকে গিয়েছিল, আশ্চর্য হয়েছিল। ওভারওয়েড মানে আশ্চর্য হয়ে যাওয়া বা চমকে যাওয়া। কি করে? যখন কিনা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ সেই লেকচার হল থেকে 75 মিটার দূরে একটা 3 নম্বর ঘর, মানে সেই ঘরটা তারপরে আরো দুটো ঘর ভেদ করে 3 নম্বর ঘরে গিয়ে পৌঁছেছিল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তখন সবাই স্বাভাবিকভাবে চমকে যাবে। ডেমনস্ট্রেশনটা কার দ্বারা দেওয়া হয়েছিল? জগদীশ চন্দ্র বোস, আচার্য জগদীশ চন্দ্র বসুর দ্বারা। These waves passed through 3 solid walls। এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা ছিল এটা 3টা সলিড ওয়াল মানে নিরেট দেওয়াল, শক্ত দেওয়াল ভেদ করে গিয়েছিল। This was a remarkable and path-breaking incident which paved the way for future research all over the world। এটা একটা রিমার্কেবল মানে মনে রাখার মতো, স্মরণীয়, and path-breaking মানে পথ ভেঙে দেওয়ার, পথ তৈরি করা যাকে বলে। path-breaking incident which paved the way for future research all over the world মানে এটা আগে কখনো হয়নি, সেই জন্য এটা পাথ ব্রেকিং মানে সবার চোখ খুলে দেয়। আর যেটা হচ্ছে সায়েন্স মানে যে রিসার্চ হবে পৃথিবীতে পরে সেটার পথকে আরো প্রশস্ত করে দেয়, পথ খুলে দেয়, সুগম করে দেয়। এবার কি বলা হচ্ছে, দেখো পাশে একটা ছবিও দেওয়া আছে, তোমাদের বইয়েও দেখতে পাবে। এই ছবিটা হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বোসের। Born on 30th November 1858 at Bikrampur, now Munsiganj district of Bangladesh, Jagadish Chandra Bose was a man of diverse talent, a physicist, biologist, botanist, as well as a writer of science fiction। তাহলে কি বলা হচ্ছে? born on 13th November, 30শে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন 1858 এ বিক্রমপুর, যেটা এখন বাংলাদেশের মুন্সিগঞ্জ। এবার তাহলে দেখো 1858 এ he was born আর he was demonstrated in 1895 about the
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। যদি কোশ্চেনটা আসে হোয়াট ওয়াজ দ্য এজ অফ হিজ, তাহলে এজটা তোমাদেরকে 1895 থেকে 1858 মাইনাস করে বের করে দেখতে হবে, আর এই দুটো ইয়ার তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে। জগদীশ চন্দ্র বোস ওয়াজ আ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্ট, মানে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন জগদীশ চন্দ্র বোস। আ ফিজিসিস্ট, একজন পদার্থবিদ, বায়োলজিস্ট, বোটানিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ আ রাইটার অফ সায়েন্স ফিকশন। তাহলে তিনি দেখো একসাথে ছিলেন পদার্থবিদ, জীববিজ্ঞানী আর উদ্ভিদ বিজ্ঞানী, আর সেই সঙ্গে সায়েন্স ফিকশন রাইটার মানে কল্পবিজ্ঞানের লেখকও ছিলেন। His father ভগবান চন্দ্র বোস was a leader of the ব্রহ্ম সমাজ। তার বাবা ভগবান চন্দ্র বোস একজন লিডার, নেতা ছিলেন ব্রহ্ম সমাজে। He worked as a deputy magistrate in ফরিদপুর, বুর্ধন and in other places। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে মানে ডিএম হিসেবে কাজ করেছিলেন কোথায়, আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট না কিন্তু ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে সহকারী জেলা প্রশাসক হিসেবে তিনি কাজ করেছিলেন ফরিদপুর, বুর্ধনের আরো আলাদা আলাদা প্লেসে। Jagdish Chandra's education started in a vernacular school because his father believed that one must know one's mother tongue before learning any other language। তাহলে জগদীশ চন্দ্র বোসের পড়াশোনা শুরু হয়েছিল ভার্নাকুলার স্কুল মানে স্বদেশী স্কুল, নিজের ভাষার স্কুলে। কেন? কারণ তার বাবা বিশ্বাস করতেন, বিলিভ দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ান্স মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ। একজনকে অবশ্যই তার মাতৃভাষা আগে জানতে হবে বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো ভাষা জানার আগে। এটা কিন্তু এখনকার জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। উই মাস্ট লার্ন আওয়ার মাদার টাং ফার্স্ট বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, মানে আমাদেরকে অবশ্যই আমাদের মাদার টাংটাকে আগে জানতে হবে অন্য কোনো ভাষা জানার আগে। ইফ উই লার্ন আওয়ার মাদার টাং দেন আদার ল্যাঙ্গুয়েজ উইল বি ইজি টু আস। তাই তো, যদি আমরা নিজেদের মাদার টাং জানি আদার ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে ইজি হয়ে যাবে। বিসাইডস ওয়ান শুড নো ওয়ান্স ওন পিপল, আর তার পাশাপাশি একজনকে নিজের মানুষ মানে নিজের দেশের মানুষদের নিজের কালচার সবকিছু জানা উচিত, সেই জন্য নিজের মাতৃভাষা পড়া উচিত আগে। ভার্নাকুলার স্কুলে সেই জন্য পড়িয়েছিলেন। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915 বোস সেড, বোস বিক্রমপুরের একটা কনফারেন্স করছিলেন 1915-এ, তিনি বলেছিলেন, কি বলেছিলেন? অ্যাট দ্য টাইম সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুল ওয়াজ এ প্রিভিলেজ স্ট্যাটাস সিম্বল। সেই সময়, যে সময় হচ্ছে বোস পড়াশোনা করতেন, বোসকে স্কুলে পাঠানো হয়েছিল, সেই সময় ইংলিশ স্কুলে ছেলে মেয়েদের পাঠানো একটা প্রিভিলেজ স্ট্যাটাস সিম্বল মানে অভিজাত সম্প্রদায়ের প্রতীক ছিল, অভিজাত সিম্বল ছিল, প্রতীক ছিল, মানে বড় লোক এই টাইপ। In the vernacular school to which I was sent, the son of the Muslim attendant of my father sat on my right side and the son of a fisherman sat on my left, on the left। তাহলে বলা হচ্ছে যে ভার্নাকুলার স্কুলে আমি পড়তাম, যেখানে আমাকে পাঠানো হতো যে ভার্নাকুলার স্কুলে, সেখানে the son of Muslim attendant of my father মানে আমার বাবার মুসলিম যে সহকারী ছিল, পরিচারক ছিল, তার ছেলে আমার বাঁ পাশে বসতো, আর একজন ফিশারম্যান মানে একজন জেলের ছেলে আমার ডান পাশে বসতো, রাইটে। They were my playmates, তারা আমার খেলার সাথীও ছিল। I listened spellbound to their stories of birds, animals and aquatic creatures। তাহলে ছোটবেলায় যখন তিনি ওই ছেলেদের সাথে পড়তো, মানে একদম ছোটবেলায়, সেই সময় তিনি সেই ছেলেগুলোর মানে একজন মুসলিম অ্যাটেন্ডেন্টের ছেলে আর একজন ফিশারম্যানের ছেলে, ওদের গল্প মন্ত্রমুগ্ধ মানে স্পেলবাউন্ড মানে মুগ্ধ হয়ে, যেটাকে বলে স্তম্ভিত হয়ে শুনতেন। কিসের গল্প? স্টোরিজ অফ বার্ডস, অ্যানিমালস অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার। তাহলে পাখি, পশু আর জলের জীবের ব্যাপারে তিনি গল্পগুলো খুব ভালো মন দিয়ে শুনতেন। পারহ্যাপস দিস স্টোরিজ ক্রিয়েটেড ইন মাই মাইন্ড আ কিন ইন্টারেস্ট ইন ইনভেস্টিং দ্য ওয়ার্কিংস অফ নেচার। সম্ভবত এই গল্পগুলোই আমার মনে মানে আমার মাথায় একটা ইন্টারেস্ট জাগিয়ে দেয়। ইনভেস্টিং দ্য ওয়ার্কিংস অফ নেচার মানে নেচার কিভাবে কাজ করে সেটা নিয়ে অনুসন্ধান করতে, মানে এই গল্পগুলো আগ্রহ প্রকাশ করে দেয়, মানে হয়তো জাগিয়ে দেয় আমাকে। কখন কার কোন কথা আমাদের মনে নাড়া দেবে সেটা বুঝতেও পারি না, সেজন্য হয়তো তিনি বলছেন সেই গল্পগুলোই হয়তো ওনাকে জাগিয়ে তুলেছিল যে হচ্ছে ওনাকে হচ্ছে এই সব জিনিস নিয়ে পড়তে হবে, জানতে হবে নেচার কিভাবে কাজ করছে। When I returned home from school accompanied by my school fellows, my mother welcomed and fed all of us without discrimination। বলা হচ্ছে যখন আমরা স্কুল থেকে বাড়ি ফিরতাম, আমাদের মা আমাদের সকলকে কি করতো?
স্বাগত করতো, মানে খুব ভালোভাবে স্বাগত করতো আর আমাদেরকে খাবার দিত উইদাউট ডিসক্রিমিনেশন, মানে কোনো ভেদাভেদ ছাড়া। ডিসক্রিমিনেশন মানে ভেদাভেদ, উইদাউট ডিসক্রিমিনেশন খাবার ছাড়া খাবার দিত। ভেদাভেদ কিসের ভেদাভেদ হতে পারে? একটা ফিশারম্যানের ছেলে মানে নিচু জাতের ছেলে, আর একজন হচ্ছে মুসলিম, আর বোস স্বাভাবিকভাবে হিন্দু, তাহলে এগুলোর মধ্যে ভেদাভেদ হতে পারে। কোনো ভেদাভেদ ছাড়াই ওনার মা খাবার দিত ওদেরকে। It was because of my childhood friendship with them that I could never feel that there was creatures who might be labeled low caste. এটা আমি যেহেতু হচ্ছে তাদের সাথে ছোটবেলা থেকে বন্ধু ছিলাম, হয়তো তার জন্য আমি কোনোদিন বুঝতে পারিনি যে এমনও জীব আছে যাদেরকে লো কাস্ট বলে লেবেল করা হয়, মানে লো কাস্টের তকমা দেওয়া হয়। I never realized that there exists a problem common to two communities, হিন্দুস অ্যান্ড মুসলিম। আমি কখনো বুঝতেই পারিনি যে হিন্দু আর মুসলিম এই দুটো সম্প্রদায়ের মধ্যে কোনো প্রবলেমও আছে, মানে কোনো ঝামেলাও হয়। এটা হচ্ছে তিনি স্পিচে বলেছিলেন, কোথায়? বিক্রমপুরের স্পিচে বলেছিলেন। এবারে আবার কি বলা হচ্ছে? In 1869, Bose joined Hare School and 6 years later he was admitted to St. Xavier's School in Calcutta. তাহলে 1869 এ বোস হেয়ার স্কুলে জয়েন করেন আর তার 6 বছর পরে he was admitted to St. Xavier's School in Calcutta, কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে তিনি ভর্তি হন। He passed the entrance examination and joined St. Xavier's College of Calcutta. তিনি কোথাকার সেন্ট জেভিয়ার্স কলেজের প্রবেশিকা পরীক্ষা, এন্ট্রান্স এক্সাম বা অ্যাডমিশন টেস্ট, সেটাকে পাস করে সেখানে জয়েন করেন, মানে সেখানে ভর্তি হন। It was here that he came in contact with Jesuit father Eugene Lafond, who played a significant role in developing his interest in natural science. এখানে কোথায়? সেই সেন্ট জেভিয়ার্স কলেজে। এখানেই তিনি জেসুইট ফাদার ইউজেন ল্যাফন্টের সান্নিধ্যে আসেন, মানে কন্ট্যাক্টে আসেন, আর যিনি played a significant role in developing his interest in natural science. তিনি তার মনে প্রকৃতি বিজ্ঞানের আগ্রহকে আরো বাড়িয়ে তুলেন, মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সিগনিফিকেন্ট রোল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার মনে প্রকৃতি বিজ্ঞান নিয়ে আগ্রহ বাড়িয়ে তুলতে। লেটার বোস ওয়েন্ট টু ইংল্যান্ড অ্যান্ড সিকিউরড অ্যাডমিশন ইন ক্রিস্ট কলেজ, কেমব্রিজ, টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। পরে মানে সেখান থেকে তিনি বোস কোথায় চলে যান? কেমব্রিজ যে ক্রিস্ট কলেজে অ্যাডমিশন নেন, কি নিয়ে পড়ার জন্য? ন্যাচারাল সায়েন্স নিয়ে পড়ার জন্য। In 1884 he received the natural science trapose from the University of Cambridge and a BSc degree from the University of London. তাহলে তিনি 1884 এ ন্যাচারাল সায়েন্স ট্রাপোজ পান কোথা থেকে? ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, অ্যান্ড বিএসসি ডিগ্রি পান কোথা থেকে? ইউনিভার্সিটি অফ লন্ডন। The following year Bose joined Presidency College as officiating professor of physics. তাহলে পরের বছর, মানে ওটার পরের বছর, কিসের পরের বছর? দেখো এখানে 1884 এর পরের বছর, দ্যাট মিনস 1885 এ তিনি পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক হিসেবে প্রেসিডেন্সি কলেজে যোগদান করেন, অফিসিয়েটিং প্রফেসরের সহযোগী অধ্যাপক। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফ্যাসিলিটিস অফ রিসার্চ, কিন্তু সেখানে তাকে রিসার্চ করার মানে গবেষণা করার কোনো সুবিধা দেওয়া হচ্ছিল না, পাচ্ছিলেন না তিনি। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দেন হিজ ইউরোপিয়ান কলিগস। তিনি সেখানে মানে সেই কলেজে মানে কিসে? প্রেসিডেন্সি কলেজে তিনি তার ইউরোপিয়ান যে সহকর্মী ছিলেন তাদের থেকে কম বেতন পাচ্ছিলেন। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড। বোসের কি ছিল? একটা অসাধারণ আত্মমর্যাদাবোধ আর জাতীয়তাবোধের গর্ব ছিল। দেয়ারফর তার জন্যই অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট, একটা বিরোধিতা দেখানোর জন্য, সাইন অফ প্রোটেস্ট মানে তার বিরোধিতা দেখানোর জন্য, বিরোধিতা মানে কিসের? সে প্রতিবাদ যাকে বলে। কিসের প্রতিবাদ? যে তাকে কম বেতন দেওয়া হচ্ছিল আর কি রিসার্চ করারও সুযোগ দেওয়া হচ্ছিল না। He continued his teaching assignment for 3 years without accepting his salary. তিনি 3 বছর ধরে সেখানে শিক্ষকতা করেন কোনো রকম স্যালারি না নিয়ে। Finally, the director of public instruction and the principal offered him a permanent teaching post. তিনি 3 বছর কিন্তু বিনা বেতনে সেখানে চাকরি করেন। অবশেষে পাবলিক ইনস্ট্রাকশনের প্রধান আধিকারিক এবং অধ্যক্ষ তাকে স্থায়ী শিক্ষক পদে নিযুক্ত করেন। Here ends our unit 1. এখানে unit 1 শেষ হলো। If you find any kind of trouble in this video, you can let me know through comments. If you find this video helpful, you have to like this video. And you haven't subscribed my channel, please subscribe my channel.
Till then, take care. Thank you.